পুলিশের ধরপাকড়, কর্তৃপক্ষের আলটিমেটাম সত্ত্বেও যুক্তরাষ্ট্রে অব্যাহত গাজায় ইসরায়েলি অভিযান বিরোধী আন্দোলন, ছাত্র বিক্ষোভের উত্তাপ মার্কিন রাজনীতিতেও। ভারতে চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট, ১৩ রাজ্যের ৮৮ আসনে চলছে লড়াই। আজই নির্ধারিত হবে কয়েকজন হেভিওয়েটের ভাগ্য। ব্লিনকেন ওয়াং ই বৈঠকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে উত্তেজনা, ওয়াশিংটনকে হুঁশিয়ারি বেইজিংয়ের, সংযমের আহ্বান ওয়াশিংটনের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে যাচ্ছি পুরো খবরে। পুলিশের ধরপাকড়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলটিমেটাম, কোনো কিছুতেই গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলন দমানো যাচ্ছে না। উল্টো বাড়ছে পরিধি, ছাত্র বিক্ষোভের উত্তাপ ছড়াচ্ছে মার্কিন রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের বছর, তরুণদের এই ক্ষোভ আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও প্রভাব ফেলবে। কদিন ধরে বিক্ষোভে উত্তাল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে নিরাপত্তা সদস্যরা চালাচ্ছে ধরপাকড়। দফায় দফায় ছাত্র পুলিশ সংঘর্ষে ছড়িয়েছে উত্তেজনা। সপ্তাহখানেক আগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন ছড়িয়েছে পুরো যুক্তরাষ্ট্রে। টেক্সাস, জর্জ ওয়াশিংটন, হার্ভার্ড, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সহ দেশটির সব প্রধান বিশ্ববিদ্যালয়ে চলছে গণহত্যা বিরোধী বিক্ষোভ। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলনকারীদের দিয়েছে ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম, সাথে রয়েছে বহিষ্কারের হুমকি ধামকি। তাতে বরং তীব্র হচ্ছে বিক্ষোভ। এখন আর নিজের নিরাপত্তা নিয়ে ভাবছি না। ৬ মাসের বেশি সময় ধরে গাজায় যে নির্বিচার আগ্রাসন চলছে সেটি বন্ধ হওয়া দরকার। ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধের দাবিতে তাই এই আন্দোলন। হার্ভার্ড প্রশাসন ফিলিস্তিনিদের সাথে হওয়া গণহত্যায় পরোক্ষভাবে জড়িত, নতুবা বারবারই বিক্ষোভে কেন তারা বাধা দিচ্ছে? কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের উপর চাপ প্রয়োগ করে নির্মম সত্য লুকাতে চাইছে। ছাত্র ছাড়াও আন্দোলনে যুক্ত হয়েছেন জনসাধারণও। শুরু থেকে ফিলিস্তিনপন্থী এই প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে আসছে মার্কিন প্রশাসন, কিন্তু ইহুদিদের অনেকেও যোগ দিয়েছেন এসব বিক্ষোভে। নজিরবিহীন বিক্ষোভ, উত্তেজনা ছড়িয়েছে মার্কিন রাজনীতিতেও। এরই মধ্যে শান্তিপূর্ণ আন্দোলনের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের বছর আন্দোলন দমনে ব্যর্থতা আর তরুণ ভোটারদের ক্ষোভ চাপে ফেলবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজার খান ইউনিসে নাসের হাসপাতাল চত্বর থেকে মরদেহ উদ্ধার চলছে। এ পর্যন্ত ৪০০ মরদেহ উদ্ধার করা হয়েছে গণকবর থেকে, যাদের মধ্যে কমপক্ষে ২০ জনকে কবর দেয়া হয়েছিল জীবিত অবস্থায়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন ফিলিস্তিনের নাগরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা। জানিয়েছেন, নাসের হাসপাতাল চত্বরে পাওয়া গেছে ৩টি গণকবর। এসব কবর থেকে প্রতিদিনই ফিলিস্তিনিদের মরদেহ উদ্ধার হচ্ছে, যাদের মধ্যে ২২৭ জনের পরিচয় জানা গেলেও এখনও অজানা আরও ২ শতাধিকের পরিচয়। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে কবর থেকে মরদেহ তুলে গণকবরে স্থানান্তরিত করার। তবে ফিলিস্তিনিদের গণকবরে পুঁতে রাখার দাবি অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে অস্থায়ী বন্দর নির্মাণের কাজ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার এই তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা বিভাগের প্রেস সেক্রেটারি প্যাট্রিক রাইডার। তিনি জানিয়েছেন, তাদের পাঠানো সামরিক জাহাজ এরই মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। এর আগে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, বন্দর নির্মাণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে ইসরায়েলি হামলার কারণে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন জাতিসংঘের একটি প্রতিনিধি দল। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের দাবি, এই ঘটনায় কোনো হতাহত হয়নি। First of all, when it comes to the temporary pier and the causeway, those are গাজা উপত্যকায় সামুদ্রিক করিডোর স্থাপনের জন্য আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। মার্কিন সামরিক জাহাজ এরই মধ্যে সমুদ্রে অস্থায়ী বন্দর নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে। আমরা এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টা সম্পর্কে শিগগিরই আরও তথ্য সরবরাহ করব। গাজার জনগণের জন্য দ্রুত সাহায্য পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথেও কাজ চালিয়ে যাব।
রাফায় স্থল অভিযান নিয়ে আবারও ইসরায়েলকে সতর্ক করেছে মিশর। দেশটির প্রেসিডেন্ট সিসি উদ্বেগ জানিয়ে বলেছেন, রাফায় অভিযানের ফলে উদ্বাস্তু হবে লাখ লাখ ফিলিস্তিনি। সিনাই উপত্যকায় তাদের আশ্রয় দেওয়া সম্ভব হবে না। এদিকে শহরটিতে অভিযানের লক্ষ্যেও সীমান্ত এলাকায় বিপুল পরিমাণের ট্যাঙ্ক ও সাঁজোয়াজান মোতায়েন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাফা সীমান্তে প্রস্তুতি চলছে ট্যাঙ্ক, বুলডোজার আর সাঁজোয়াজানের। যে কোনো সময় শহরটিতে শুরু হতে পারে ইসরায়েলের স্থল অভিযান। তবে অব্যাহত আছে বিমান হামলা, চলছে দূরপাল্লার কামান থেকে গোলাবর্ষণও। বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয় রাফার বিভিন্ন আবাসিক স্থাপনাকে কেন্দ্র করে। রাতে আমরা যখন ঘুমিয়েছিলাম তখন আমাদের বাড়িতে হামলা চালায় ইসরায়েলিরা। আমাদের পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে। রাফা ইসরায়েলের অভিযানের বিরোধিতা করে গেল কয়েকদিন ধরেই বক্তব্য বিবৃতি দিয়ে আসছে বিভিন্ন দেশ। এবার অভিযান নিয়ে উদ্বেগ জানালো মিশরও। তেল আবিবকে সতর্কতা জানিয়ে কায়রো বলছে, রাফায় অভিযানের ফলে বাস্তুচ্যুত হবেন লাখ লাখ ফিলিস্তিনি। মিশরের নাগরিকদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদ্বাস্তু ফিলিস্তিনিদের সিনাই উপত্যকায় আশ্রয় দেওয়ার কোনো সুযোগই নেই। আমরা চাই দ্রুত যুদ্ধবিরতি, সেই সাথে স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি, যাতে সেখানকার বাসিন্দারা নিজেদের অধিকার ফিরে পান। উত্তর ও দক্ষিণ গাজা ইসরায়েলের অব্যাহত হামলার ফলে রাফাতে আশ্রয় নিচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। মাত্র 64 বর্গ কিলোমিটার আয়তনের শহরটিতে বর্তমানে প্রায় 15 লাখ মানুষ বসবাস করছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফিলিস্তিন স্বাধীন হলে বিলুপ্ত হবে হামাসের সশস্ত্র শাখা। বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সংগঠনটির এক শীর্ষ নেতা। হামাস নেতা খলিল আল হায়ার দাবি, নিজেদের অধিকার ফিরে পেতেই অস্ত্র তুলে নিয়েছেন ফিলিস্তিনিরা। গাজায় দখলদারিত্বের অবসান ঘটলে হামাস অস্ত্র ফেলে পুরোপুরি রাজনৈতিক দলে পরিণত হবে। আগ্রাসন শেষে গাজার 20% নিজেদের দখলে রাখতে চায় ইসরায়েল, এমন অভিযোগও করেছেন এই নেতা। ইসরায়েল তো বটেই, পশ্চিমাদেরও চক্ষুশূল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। গোষ্ঠীটির সামরিক শাখা থাকায় অনেক দেশেরই সন্ত্রাসী তালিকায় রয়েছে তারা। হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার দাবি, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হাতে অস্ত্র তুলে নিয়েছেন ফিলিস্তিনিরা। স্বাধীন রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য। জানান, কোনো হামলাই দমাতে পারবে না হামাসকে। এমনকি গত 6 মাসে সংগঠনটির 20% ধ্বংস করতে পারেনি ইসরায়েলিরা, করেন এমন দাবিও। আমাদের প্রতিরোধ বাহিনীর ওপর ইসরায়েল হামলা চালালেও তারা সফলতা পায়নি। এমনকি হামাসের 20% সক্ষমতাও ধ্বংস করতে সক্ষম হয়নি। তাদের কাছে একমাত্র সমাধান হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি। আমরা ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য স্বাধীন রাষ্ট্র এবং 5 বছর কিংবা তার বেশি সময়ের যুদ্ধবিরতি চাই। খলিল আল হায়া জানান, বর্তমানে সশস্ত্র সংগঠন হলেও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পেলে হামাস পরিণত হবে রাজনৈতিক দলে, থাকবে না তাদের কোনো সশস্ত্র শাখা। দখলদারিত্বের অবসান ঘটাতেই আমাদের প্রতিরোধ বাহিনীর সদস্যরা হাতে অস্ত্র তুলে নিয়েছে। সেই দখলদারিত্বেই যদি শেষ হয়, ফিলিস্তিনিরা যদি স্বাধীন ভূখণ্ডে তাদের প্রাপ্য অধিকার পায়, তবে আর অস্ত্রের দরকার কি? তখন হামাস পরিণত হবে রাজনৈতিক দলে, আর প্রতিরোধ যোদ্ধারা হয়তো যোগ দেবেন জাতীয় সেনাবাহিনীতে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস, তবে চুক্তির পরও নিরাপত্তার অজুহাতে গাজার 20% দখলে রাখতে চায় তেল আবিব, এমন অভিযোগ হামাসের এই শীর্ষ নেতা। ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতি কার্যকরে আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু ইসরায়েল গাজার 20% দখলে রাখতে চায়। তাদের এই দাবি অযৌক্তিক। তারা দখলদারিত্ব চালিয়ে যেতে চায়, আবার জিম্মিদেরও ফেরত চায়। যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা না পেলে আমরা কেন জিম্মিদের ফেরত দেব? কয়েক মাস ধরেই দফায় দফায় আলোচনা হলেও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হচ্ছে না সমঝোতা। চুক্তিতে এমন অচলাবস্থার জন্য ইসরায়েলকেই দায়ী করছেন খলিল আল হায়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ছে ইউরোপেও। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা বলছেন, মার্কিন শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেই তারা আন্দোলনে নেমেছেন। এ সময় ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধে ফরাসি সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা। এদিকে এখনও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। নজিরবিহীন ছাত্র আন্দোলন ঠেকাতে 5 শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন পুলিশ। কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র পুলিশ সংঘর্ষ হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ১ ডজনের বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতের ৩টি প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার নিষেধাজ্ঞার এই বিষয়টি জানায় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর সাথে অবৈধ বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহের কারণে ভারতের 3টি কোম্পানির ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়। ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে রাশিয়া যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রিতে সহায়তা করেছে এসব প্রতিষ্ঠান। সাহারা থান্ডার নামের একটি ইরান প্রতিষ্ঠান মূলত এই দায়িত্ব পালন করেন। ভারতীয় 3 প্রতিষ্ঠান সাহারা থান্ডারকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা করেছে। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোটাভুটি, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের 3 আসনে গড়ে 51% বেশি ভোট পড়েছে। এ দফায় নির্বাচন হচ্ছে 13 রাজ্যের 88টি আসনে। দ্বিতীয় ধাপে কেরালার 20টি আসনে ভোট হচ্ছে। এছাড়া কর্ণাটকের 14 আর রাজস্থানের 13 আসনে নির্বাচন হচ্ছে। এ দফায় ভোটের লড়াই আছে পশ্চিমবঙ্গের 3টি আসন। এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কয়েকজন হেভিওয়েট প্রার্থী, যেমন কেরালায় রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও শশী থারুর। এছাড়া বিজেপির প্রার্থী লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদারের আসনেও আজ ভোট। এবারে লোকসভা নির্বাচনে 7 দফায় ভোট হবে 543 আসনে। আগামী 4 জুন ফলাফল ঘোষণা করা হবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে আছি কলকাতায় আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছে। সুকান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। কত শতাংশ ভোট পড়েছে সেটি জানতে চাই, ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাই, খুব সুনির্দিষ্টভাবে জানতে চাই কোনো সংঘাত কিংবা সংঘর্ষ চোখে পড়েছে কিনা। খুব বড় সংঘাত কিন্তু কোথাও হয়নি, কোনো জীবনহানি সেরকম ঘটেনি বা গুরুতর আহত কেউ হয়নি। এই যে দ্বিতীয় দফা পশ্চিমবঙ্গের যে 3টি লোকসভা আসন রয়েছে তার ভোটের যে শতাংশ সেটা কিন্তু খুবই সামান্য, হচ্ছে 59% কিন্তু ভোট পড়েছে গড়ে এই 3টি কেন্দ্রে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জ, বালুরঘাট এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। এই যে ভোটের আধিক্যটা যে কম, এটা কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচন কমিশনের। কারণ জাতীয় নির্বাচন কমিশন ভোটারদেরকে বারবার যে সকাল থেকে ভোট দিন, নিরাপদে ভোট দিন, কিন্তু এত ভোটার কম হলো কি করে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে এবং পর্যালোচনা করছেন যে এই সন্ধ্যা 6টা পর্যন্ত কি 70% ছুঁতে পারবে, না হলে কিন্তু এই সব অঞ্চলগুলিতে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দেবে যে নির্বাচন কমিশনের কোনো ঘাটতি ছিল কিনা ভোটদানের ক্ষেত্রে। যাই হোক, এখন এই গোটা দেশে আজকে এই যে তীব্র দাবদাহ চলছে তাকে উপেক্ষা করে এই ভোট গ্রহণ পর্ব চলছে এবং এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 4 জন হচ্ছে ভোট দিতে এসেছেন ভোটার এবং বুথে যিনি বসেছিলেন, এই 4 জনেরই মৃত্যু হয়েছে কেরলে। এছাড়াও বিক্ষিপ্তভাবে মৃত্যুর ঘটনা কিন্তু এই তীব্র দাবদাহে ভোটকে কেন্দ্র করে উঠে এসেছে। সুকান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কলকাতা থেকে সবশেষ পরিস্থিতি জানছিলাম লোকসভা নির্বাচনের এবং সেখানে কিন্তু জানাচ্ছিলেন যে তীব্র দাবদাহ উপেক্ষা করেও কিন্তু ভোটাররা ভোট গ্রহণে এসেছেন। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর আমাদের যিনি প্রতিনিধি তিনি পাননি। ভারতীয় 527 খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের অস্তিত্ব পেয়েছে ইউরোপীয় কর্তৃপক্ষ। এসব খাদ্যপণ্যের মধ্যে রয়েছে এমডিএইচ এবং এভারেস্টের মতো জনপ্রিয় মশলা ব্র্যান্ডও। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় এসব খাবারে ইথিলিন অক্সাইড নামের রাসায়নিক উপাদান পাওয়া গেছে, যা ক্যান্সার সহ বিভিন্ন ধরনের মারণঘাতী রোগের কারণ। 527টি খাদ্যপণ্যের মধ্যে ভারত থেকে সরাসরি রপ্তানি করা হয় 332টি। গেল 4 বছর এসব পণ্য পাঠানো হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। এরই মধ্যে ইউরোপের বাজার থেকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে এসব খাদ্যদ্রব্য। এর আগে ক্ষতিকর উপাদান থাকায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের খাবার নিষিদ্ধ করা হয় সিঙ্গাপুর এবং হংকংয়ে। যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের ব্যাপক সমালোচনা করেছে ভারত। মার্কিন মানবাধিকার প্রতিবেদনে মণিপুর সহ ভারতের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু, সাংবাদিক এবং ভিন্ন মতের উপর নির্যাতনের তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যা দেন। যতটুকু দেখেছি, এই প্রতিবেদনটিকে গভীরভাবে পক্ষপাতদুষ্ট মনে হয়েছে। ভারতের সাথে দুর্বল বোঝাপড়ার প্রতিফলন দেখা গেছে প্রতিবেদনে। কাজেই এর কোনো মূল্য নেই আমাদের কাছে।
চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের জন্য দায়ী ওয়াশিংটনের অনধিকার চর্চা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকে এমনটি দাবি করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সীমা লঙ্ঘন করলে সংঘাতে জড়ানোর আভাসও দিয়েছেন তিনি। দাবি বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে চীন। এদিকে ব্লিংকেন জানিয়েছেন দায় একা যুক্তরাষ্ট্রের নয়, সংযত থাকতে হবে দুই পক্ষকেই। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নতুন নয়। গেল কয়েক মাসে চড়েছে উত্তেজনার পারদ। তাই সম্পর্ক কিছুটা স্থিতিশীল করার লক্ষ্যে চীন সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া, তাইওয়ান এবং বাণিজ্য সহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের মধ্যেই বৈঠক করেন ওয়াংয়ের সঙ্গে। সরাসরি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। দুপক্ষের সম্পর্কের টানাপোড়েনের জন্য দোষ দেন মার্কিন অনধিকার চর্চাকে। চীনের অধিকারকে বরাবরই দমনের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। আমরা সবসময়ই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। এই অবস্থায় দেশ দুটির কি আসলেই সম্পর্ক উন্নয়নে কাজ করা উচিত, নাকি প্রতিদ্বন্দ্বিতাই শ্রেয়? তবে চীন সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে, দাবি ওয়াংয়ের। জানান, যুক্তরাষ্ট্র সীমা লঙ্ঘন না করলে চীনের দ্বন্দ্বে জড়ানোর কোনো ইচ্ছা নেই। শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষেই সবসময় চীন। পরস্পরের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অনুরোধ জানাচ্ছি, কারণ তাতে ব্যাহত হয় চীনের উন্নয়ন, লঙ্ঘিত হয় সার্বভৌমত্ব। দয়া করে সীমা লঙ্ঘন করবেন না। মতবিরোধ থাকতেই পারে, তবে সেসব বিষয়ে সংযত আচরণের দায়িত্ব উভয়েরই, এমনটাই মন্তব্য যুক্তরাষ্ট্রের। অনেক ক্ষেত্রেই দুদেশের মতপার্থক্য রয়েছে। সেসব বিষয়ে দুদেশেরই দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্তত ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করতে হবে। আমাদের বিদ্বেষের প্রভাব পুরো বিশ্বে পড়ুক, সেটা কাম্য নয়। এদিকে অ্যান্টনি ব্লিংকেনের সফর শেষ হওয়ার আগেই শুক্রবার বেইজিং সফরের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক ওশনসাইড জেটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আগুন ধরে যায় ওই কাঠের তৈরি জেটিটিতে। স্থানীয় গণমাধ্যম বলছে, জেটির পশ্চিম দিকের একটি খালি ভবন থেকে আগুনের সূত্রপাত। জেটিটি কাঠের তৈরি হয়ে কিছু বোঝার আগেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওশনসাইড ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। একই সাথে নৌকা ও হেলিকপ্টার থেকে পানি ছুড়ে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। নাইজেরিয়ায় ভারী বৃষ্টিতে ধসে পড়েছে কারাগারের দেয়াল। সেই সুযোগে পালিয়েছে শতাধিক কারাবন্দী। দেশটির রাজধানী আবুজার পার্শ্ববর্তী এলাকা সুলেজাতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগের দিন টানা কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টি হয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কারাগারের প্রাচীর ও কয়েকটি ভবন। এই সুযোগেই পালিয়েছে অন্তত 119 কয়েদি। এরই মধ্যে পালিয়ে যাওয়া কয়েদিদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত মাত্র 10 জনকে আটক করা হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে কারাবন্দীর সংখ্যা অনেক বেশি হয় নাইজেরিয়ায় এমন জেল পালানোর ঘটনা প্রায়ই ঘটে। শহরের রাস্তায় বেপরোয়া গতিতে ছুটছে ঘোড়ার দল। সেগুলোর ধাক্কায় আহত হন কমপক্ষে 4 পথচারী। বুধবার ব্রিটেনের রাজধানী লন্ডনে এমন ঘটনা দেখা যায়। ব্রিটিশ রাজপরিবারের প্রাণীবহরের অংশ এই ঘোড়াগুলো। নিরাপত্তা রক্ষা সহ বিভিন্ন কাজে এগুলোকে ব্যবহার করা হয়। সকালে হাইড পার্ক ব্যারাক থেকে নিয়মিত ব্যায়ামের জন্য বের করা হলে ছুটে পালায় ঘোড়ার দল। দৌড়তে শুরু করে লন্ডনের রাস্তায়। পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কিছু সময় পরই ছুটতে থাকা ঘোড়াদের ধরে ফেলে কর্তৃপক্ষ। ব্রিটিশ সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হয়েছে ঘোড়াগুলোকে। রানওয়েতে অবতরণের সময় পরপর দুবার লাফিয়ে উঠেছে বিমান। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন আরোহীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এমন ঘটনা ঘটেছে। মঙ্গলবার লাক্স বিমানবন্দরে অবতরণ করছিল লুফথানসা এয়ারলাইন্সের বোয়িং 747 বিমান। পরপর দুবার সেটি ব্যর্থ হয়। রানওয়েতে ধাক্কা খেয়ে আবারও উপরে উঠে যায়। তৃতীয়বারের চেষ্টায় অবতরণ করে নিরাপদে। ইউটিউবে এয়ারপ্লেন ভিডিওজের লাইভ স্ট্রিমিংয়ে ধরা পড়ে রোমহর্ষক এই দৃশ্য। ঘটনাটি টাচ অ্যান্ড গো আখ্যা দিয়েছেন ভিউয়াররা। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি লুফথানসা এয়ারলাইন্স। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। করাচিতে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন। শাহবাজ শরীফ বলেছেন, একসময় পূর্ব পাকিস্তানকে দেশের বোঝা মনে করা হতো, কিন্তু এখন তারা অর্থনীতিতে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। এখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে নিজেদের লজ্জা হয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় বৈঠকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন।
দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।